সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আমার যে টপিকটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামের বায়োলজি সেকেন্ড পার্টের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আসলে এতটা ইম্পর্টেন্ট, এটার গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলি যে আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, আমি যে বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলাম সেই বছর এই চ্যাপ্টারটা থেকেই আসলে প্রশ্ন এসেছিল 9টা। অর্থাৎ বায়োলজি অ্যাডমিশন টেস্টে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়োলজি থেকে কোশ্চেন আসে হচ্ছে তোমার 30টা। তো টোটাল বায়োলজি বইয়ে হচ্ছে তোমার বোটানিতে 12টা চ্যাপ্টার, জুলজিতে 12টা চ্যাপ্টার, টোটাল হচ্ছে 24টা চ্যাপ্টার। তাহলে হিসাব অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আসার কথা, আর কোনো 6টা চ্যাপ্টার রয়েছে যেখান থেকে 2টা করে প্রশ্ন আসার কথা। এটা হচ্ছে আসলে জেনারেল হিসাব, কিন্তু কখনোই এই হিসাব অনুযায়ী পরীক্ষাতে প্রশ্ন করা হয় না। তো আমি যেই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলাম সেই বছর এই চ্যাপ্টারটা থেকে আসলে 9টা প্রশ্ন এসেছিল। এবং তাহলে বুঝতেই পারছো যে টোটাল বায়োলজি থেকে যতগুলি কোশ্চেন আসার কথা তার প্রায় 1/3 এর মতো একটা চ্যাপ্টার থেকে এসেছে। তাহলে সেই চ্যাপ্টারটা আসলে কতটা ইম্পর্টেন্ট হতে পারে। তবে আমরা লাকি ছিলাম, প্রত্যেক বছরই যে এভাবে প্রশ্ন হবে তা না, আমাদের সময় এরকম হয়েছিল। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আসলে আর অন্য কোনো চ্যাপ্টার নয়, মানব শরীর তত্ত্ব, রক্ত ও সঞ্চালন, এই চ্যাপ্টারটা। তাহলে আমরা সবাই এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে ক্লাস করব, এবং আমার মনে হয় আমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করি তাহলে এই চ্যাপ্টারের অধিকাংশ ইম্পর্টেন্ট তথ্য আমরা ক্লাসেই আসলে শিখে যেতে পারবো। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে কি, রক্ত আসলে এক ধরনের তরল যোজক টিস্যু। তো এরপরে যে কয়েকটা তথ্য আছে এই তথ্যগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। একটা হচ্ছে মানুষের দেহে কতটুকু রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এখন তুমি বুঝতেই পারছো যে আসলে একজন ধরো বিশাল আকৃতির একজন মানুষ, 6 ফুট লম্বা একজন মানুষ, তার শরীরে যেই পরিমাণ রক্ত থাকে অবশ্যই একটা ছোট বাচ্চা বা আহ, খুব বড় আকৃতি নয় এমন মানুষের শরীরে নিশ্চয়ই ততটুকু রক্ত থাকার কথা না। তাহলে এই জিনিসটাকে সিম্পল করার জন্য আসলে হিসাব করে বের করা হয়েছে যে একজন মানুষের দেহের ওজনের প্রায় 8% হলো রক্ত। অর্থাৎ তুমি দুইটা তথ্যই মনে রাখবা যে মানুষের দেহে সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আসলে আমরা যখন মানুষের দেহের কোনো কিছু হিসাব করি মেডিকেলের পার্সপেক্টিভ থেকে, তখন আসলে লোকটার ওজন 70 কেজি এটা ধরে নিয়েই আসলে সেই হিসাবগুলি করা হয়। তাহলে সেই হিসাবে একজন মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকতে পারে, কিন্তু শতকরা হিসাবে সেটা হচ্ছে ওজনের প্রায় 8%। এর পরের যে তথ্যটা, এটা যে কতবার পরীক্ষাতে এসেছে, এবং তুমি যদি বিগত বছরগুলোর আহ বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন যদি তুমি সলভ করো তাহলে দেখবা যে এই কোশ্চেনটা তুমি মাঝে মাঝেই পাবা। সেটা হচ্ছে কি, মানুষের রক্তের পিএইচ কত। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এবং এই রেঞ্জের ভিতরেই সবসময় আসলে মানুষের রক্তের পিএইচটা থাকতে হয়। তো এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, যদি কোনো রোগের কারণে মানুষের রক্তের পিএইচ 7.35 এর নিচে নেমে যায়, অর্থাৎ 7.3 বা 7.2 এরকম যদি কমে যায়, তাহলে সেই ঘটনাটাকে বলা হয়, এখানে এটা লিখে রাখি, যদি নেমে যায়, এই চিহ্নটা দিয়ে আমি বুঝালাম নেমে যাচ্ছে, তাহলে সেই ঘটনাটাকে বলা হয় অ্যাসিডোসিস। আর যদি কখনো এমন হয় যে কোনো কারণে রক্তের পিএইচ 7.45 থেকে বেশি হয়ে গেছে, এরকম যদি বেড়ে যায়, তাহলে সেই ঘটনাটাকে বলা হয় অ্যালকালোসিস। তাহলে এই দুইটা তথ্য তোমরা একটু মনে রাখবা। এছাড়া আরো কিছু তথ্য আছে যে মানুষের রক্তের টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাকে কনফিউজ করার জন্য এখানে সেলসিয়াসের জায়গায় ফারেনহাইট এই এককটা বসিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তুমি একটু ভালো মতন খেয়াল রাখো যে এটার টেম্পারেচার হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং আরেকটা তথ্য, এটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য, সেটা হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব কত। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065।
তাহলে এই 1.065 এটা একটু ভালো মতন খেয়াল রাখবা, এই কারণে যদি এটা পরীক্ষাতে প্রশ্ন আসেই তাহলে তোমাকে কনফিউজ করার জন্য 1.065 এর জায়গায় 1.506, 1.605 এভাবে আসলে তোমাকে কনফিউজ করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে তুমি ভালো মতন মনে রাখবা যে রক্তের আপেক্ষিক গুরুত্ব হলো 1.065। তাহলে এই এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর মধ্যে রক্তের পিএইচ এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব এটা বেশি ইম্পর্টেন্ট এবং এটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আসলে রক্তকে বিশ্লেষণ করলে কি কি জিনিস পাবো। তুমি যদি একটা টেস্ট টিউবের ভেতর রক্তকে নিয়ে একটা মেশিন আছে, মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। তো সেই মেশিনে হচ্ছে তুমি যদি জিনিসটাকে মিনিটে 3000 বার স্পিডে ঘুরাও তাহলে রক্তের যে তরল অংশ এবং রক্তের যে কঠিন অংশ সেটা আলাদা হয়ে যায়। ধরো এটা যদি একটা টেস্ট টিউব হয় আর এইটা ভর্তি করে যদি তুমি রক্ত নাও এবং এই জিনিসটাকে সেন্ট্রিফিউজ মেশিনে মিনিটে 3000 বার স্পিডে যদি 30 মিনিট রাখো তাহলে দেখা যাবে যে এই টেস্ট টিউবের আর উপরে হালকা হলুদ বর্ণের একটা তরল পদার্থ অর্থাৎ রক্তের যে তরল পদার্থ সেটা গিয়ে জমা হয়েছে। তো এই যে রক্তের তরল অংশ যেটা উপরে গিয়ে জমা হচ্ছে তুমি যদি হিসাব করো দেখবা তাহলে এটা হচ্ছে 55%, এবং নিচে যে জমা হচ্ছে সেটা হচ্ছে রক্তের কণিকাগুলো সেটা হচ্ছে 45%। তাহলে এই উপরে রক্তের যে তরল অংশ সেটাকে বলা হয় রক্তরস বা প্লাজমা, এবং রক্তের যে কণিকা সেটা তো হচ্ছে আমরা জানি যে 3 ধরনের রয়েছে। তো রক্তরস এখানে আমাদের এই ছক থেকে আসলে জানতে হবে কি কি, এই ছক থেকে আমাদের জানতে হবে এই পার্সেন্টেজ গুলো, যে রক্তের কতটুকু অংশ রক্তরস বা প্লাজমা, রক্তের 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং রক্ত কণিকা হচ্ছে 45%। এরপরে আমরা রক্তরসকে যদি আবার আরো বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে রক্তরসের 90 থেকে 92 ভাগই হলো পানি এবং বাকি 8 থেকে 10 ভাগ হলো কঠিন পদার্থ। এই কঠিন পদার্থগুলোর মধ্যে আবার অজৈব উপাদান রয়েছে 0.9% এবং জৈব উপাদানগুলো আমরা ইচ্ছা করে লিখিনি, আমরা এটা এখানে লিখে দিব যে জৈব উপাদানগুলো আছে কি কি। জৈব উপাদান হচ্ছে 7 থেকে 9 ভাগ, এবং এই জৈব উপাদানগুলোর মধ্যে তোমাদেরকে জানতে হবে যে রক্তের ভিতরে কিছু প্রোটিন থাকে। হ্যাঁ, কিছু থাকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, কিছু রঞ্জক পদার্থ থাকে এবং অন্যান্য কিছু হরমোন, এনজাইম এই জাতীয় পদার্থ থাকে। তো এগুলোর মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই যে জিনিসটার নাম জানতে হবে যে দেখো রক্তের ভিতরে প্রোটিন থাকে, হ্যাঁ, অর্থাৎ প্লাজমার ভিতরে প্রোটিন থাকে। প্লাজমার ভিতরে প্রোটিন থাকলে সেগুলোকে আমরা কি বলতে পারি, সেগুলিকে আমরা বলতে পারি প্লাজমা প্রোটিন। তো তোমাকে কয়েকটা প্লাজমা প্রোটিনের নাম মনে রাখতে হবে। তো সেই প্লাজমা প্রোটিন গুলোর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে যাদের নাম, তারা হলো অ্যালবুমিন, তারপরে হচ্ছে গ্লোবিউলিন, তারপরে হচ্ছে আমরা একটু পরে আবার এই জিনিসটা আমাদের লাগবে, সেটা হচ্ছে ফিব্রিনোজেন, এবং আরেকটা হচ্ছে প্রথমবিন। আসলে আমরা এখানে যে লিখি এটা হচ্ছে গ্রাফিক ট্যাবে লিখি, তো আসলে গ্রাফিক ট্যাবে আহ, লিখতে গেলে দেখা যায় যে হাতের লেখাটা একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। তো আসলে আমার খুব অসুবিধা, ডাক্তারদের হাতের লেখা দেখা যায় যে এমনিতেই ডাক্তারদের হাতের লেখা নাকি খারাপ, এরকম একটা অভিযোগ রয়েছে। তো আসলে আমার হাতের লেখা আসলে এতটা খারাপও না যতটা খারাপ এই গ্রাফিক ট্যাবে আসছে আর কি। তো যাই হোক, তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রক্তের যে প্লাজমা প্রোটিন গুলো রয়েছে এই প্লাজমা প্রোটিন গুলোর নাম এবং এই প্লাজমা প্রোটিন গুলো কোথায় তৈরি হয়। অ্যাডমিশন টেস্টে একটা জিনিস সবসময় মনে রাখবা যে অ্যাডমিশন টেস্টটা আসলে তুমি পড়াটা কতটা রিলেট করে পড়তে পারছো, অর্থাৎ অন্য চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারটা কতটা রিলেট করে পড়তে পারছো, এই জিনিসটার সাথে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো তোমরা কিন্তু অবশ্যই যখন লিভার চ্যাপ্টারটা পড়েছো অর্থাৎ পরিপাক এই চ্যাপ্টারটা পড়েছো এবং পরিপাক চ্যাপ্টারটা পড়ার সময় লিভার বা যকৃতর কথা পড়েছো, তখন কিন্তু নিশ্চয়ই পড়েছো যে যকৃতের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো সে প্লাজমা প্রোটিন তৈরি করে। তাহলে
এখানে তুমি পড়াটা একটু রিলেট করে ফেললা, যে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে অ্যালবুমিন কোথায় তৈরি হয়, তাহলে তুমি অবশ্যই বলতে পারবা যে অ্যালবুমিন এটা আসলে একটা প্লাজমা প্রোটিন, এবং আমরা পড়েছি যে প্লাজমা প্রোটিন যকৃতে বা লিভারে তৈরি হয়, অর্থাৎ অ্যালবুমিন হচ্ছে তোমার লিভারে তৈরি হয়। তো এখানে এই চারটা জিনিসের নাম মনে রাখবা আর পার্সেন্টেজ গুলি মনে রাখবা। রক্ত কণিকা বা রক্ত কোষ, এগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, এই জন্য আমরা এই ফ্লো চার্টের ভিতরে আর এটা নিয়ে খুব বেশি কথা বললাম না। তারপরেও তোমরা জানো যে রক্তের 3 ধরনের কণিকা আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। তো এখানে রক্ত কণিকাগুলির বর্ণনা দেওয়া হচ্ছে। তো বর্ণনার ভিতরে ফার্স্টেই আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকার বর্ণনা। তোমরা সবাই জানো যে লোহিত রক্ত কণিকা এটা হচ্ছে তোমার আমাদের যে রক্তের 3টা কোষ রয়েছে, এই 3টা কোষের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে লোহিত রক্তকণিকা, যার অন্য নাম হচ্ছে এরিথ্রোসাইট। হ্যাঁ, তো লোহিত রক্তকণিকার আসলে আকৃতিটা কিরকম এটা একটু জানতে হবে। গোল দ্বি অবতল নিউক্লিয়াস বিহীন চাকতির মতো এবং লাল বর্ণের, এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে। তাহলে ও আসলে দ্বি অবতল কেন? এটা দেখতে আসলে অনেকটা, আমরা ছোটবেলায় একটা চকলেট খেতাম অ্যালপেন লিপ, সেই অ্যালপেন লিপ চকলেটের মতোই হচ্ছে দেখতে আমাদের লোহিত রক্তকণিকা। তো এর পরেও তোমাদের আরো একটা জিনিস জানতে হবে যে ওর ভিতরে আসলে নিউক্লিয়াস নাই কেন। তুমি নিশ্চয়ই জানো যে লোহিত রক্তকণিকা ওর বয়স হচ্ছে 120 দিন, এবং সে হচ্ছে 120 দিন বা 4 মাস হচ্ছে সে বেঁচে থাকতে পারে। এবং তুমি এটাও নিশ্চয়ই জানো যে লোহিত রক্তকণিকার ভিতরে একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোটিন রয়েছে যার নাম হচ্ছে হিমোগ্লোবিন, এবং এই হিমোগ্লোবিনের কারণেই কিন্তু আমাদের শরীরের রক্তের রং লাল হয়। তো হিমোগ্লোবিনকে জায়গা করে দিতে গিয়ে নিউক্লিয়াসটা আসলে তার জায়গাটা হারিয়ে ফেলে, এবং এই জন্যই লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস নেই। পাশাপাশি তুমি আরো একটা ইম্পর্টেন্ট তথ্য জেনে রাখতে পারো, যেটা আসলে তোমার জন্য আসলে খুব জানাটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা এর ভিতরে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়াও নেই। কেন মাইটোকন্ড্রিয়া নেই? তোমরা সবাই জানো যে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। আমরা এটাও জানি যে মাইটোকন্ড্রিয়া সে হচ্ছে তোমার, তার ভিতরে শক্তি উৎপাদন করার বিভিন্ন প্রক্রিয়া ঘটে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে, ক্রেবস চক্র ঘটে, তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এগুলিও ঘটে। তাহলে এই প্রক্রিয়াগুলোতে আবার তোমার অক্সিজেনের প্রয়োজন হয়। তো যদি মানুষের লোহিত রক্তকণিকার ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকতো, তাহলে লোহিত রক্তকণিকা যখন অক্সিজেন পরিবহন করত, ওই অক্সিজেন পরিবহন করার সময় দেখা যেত যে লোহিত রক্তকণিকার ভেতরের মাইটোকন্ড্রিয়া গুলো সেই অক্সিজেনটাকে ইউজ করে ফেলছে। তাহলে আর লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে আমাদের কোষে কোষে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আর তখন করা সম্ভব হতো না। তো এই জন্য যেটা হয়েছে, এই জন্য লোহিত রক্তকণিকা আসলে তার শক্তি অর্জন করে, এবং সেই শক্তিই সে আসলে কাজ চায়। তো এরপরে রক্তকণিকার সংখ্যা। ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার, হ্যাঁ, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা। এই সংখ্যাগুলি একটু মনে রাখবা, যে ভ্রূণদেহে হচ্ছে 80 থেকে 90 লাখ, তারপরে হচ্ছে শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পুরুষের দেহে 50 লাখ। মানে এই তথ্যটা তোমরা একটু মনে রাখবা, এইখানের এই পুরো প্যারাটা আলাদা করে আমি আর আন্ডারলাইন করলাম না, এই পুরো প্যারাটা মনে রাখবা। এবং এইখান থেকে এখানে 2টা রোগের নাম দেওয়া আছে, 2টা রোগের নাম একটু খেয়াল রাখবা। ফার্স্ট হচ্ছে সংখ্যা খেয়াল রাখবা, দেখে কেমন 30 লাখ কিউবিক মিলিমিটার রক্তে বা প্রতি ঘন মিলিমিটার রক্তে থাকে। পুরুষে থাকে 50 লাখ, বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের থাকে 60 থেকে 70 লাখ, এবং একেবারে ভ্রূণ অবস্থায় থাকে 80 থেকে 90 লাখ। লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 50 লাখের থেকে 25 ভাগ কম হয়, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় রক্ত অল্পতা বা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, এবং যদি 65 লাখের বেশি হয় সেই ক্ষেত্রে এটাকে বলা হয় পলিসাইথেমিয়া। তো তোমাদের বইয়ে এইভাবেই তথ্যগুলো দেওয়া আছে, এবং এই তথ্যগুলো তোমাদের জানতে হবে। তো আমি যখন ফেস টু ফেস ক্লাস নেই, সামনাসামনি ক্লাস নেই, তখন আসলে স্টুডেন্টরা প্রায় একটা কথা জিজ্ঞেস করে যে আচ্ছা ভাইয়া, যদি রক্ত স্বল্পতা হয় তাহলে আসলে কি সমস্যা হবে, আর রক্ত যদি বেশি হয়ে যায় অর্থাৎ পলিসাইথেমিয়া যদি হয়ে যায় তাহলে কি সমস্যাটা দেখা দিবে। তো একটা জিনিস তোমরা একটু খেয়াল করো যে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তো অক্সিজেনের কাজ কি আমাদের শরীরে? আমাদের শরীরে যত, ওই যে একটু আগেই বললাম,
যে আমাদের শরীরে শক্তি উৎপাদন করার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলি ঘটতে মাইটোকন্ড্রিয়া লাগে, এবং সেই প্রক্রিয়াগুলি ঘটতে তোমার অক্সিজেন লাগে। তাহলে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে আমাদের কোষে কোষে সে পৌঁছে দিয়ে আসে, এবং সেই অক্সিজেন দিয়ে আমরা আসলে শক্তি উৎপাদন করি। তাহলে যদি কারো অ্যানিমিয়া হয় সেই ক্ষেত্রে তার আসলে অনেকগুলো সমস্যাই হবে, তবে প্রধান যে সমস্যাটা আমরা বুঝতে, সেটা হচ্ছে তার প্রচন্ড দুর্বলতা থাকবে, এবং সে পরিশ্রমের কোনো কাজ করতে গেলেই আসলে তার দেখা যাবে যে দুর্বলতা লাগছে। ইভেন সে সিঁড়ি দিয়ে উঠতে গেলেও দেখা যাবে যে সে আর পারছে না, বুক ধড়ফড় করছে, এবং পরিশ্রমের যে কোনো কাজ করতেই সে ব্যর্থ হবে। সাথে সাথে স্টুডেন্টরা এই কথাটাও করে যে আচ্ছা ভাই, তাহলে তো বুঝলাম অ্যানিমিয়াতে তো অনেক সমস্যা হইলো, তাহলে পলিসাইথেমিয়া হইলে কি সমস্যা হবে? পলিসাইথেমিয়া হইলে তো আরো মনে হচ্ছে ভালো, বেশি বেশি শক্তি পাওয়া যাবে। তো এইটার আসলে সমস্যাটা কি এটা একটু দেখো। সেটা হচ্ছে, তুমি ধরো একটা সারফেসের উপর বা একটা তলের উপর, হ্যাঁ, তুমি যদি পানিকে প্রবাহিত হতে দাও, আর ওই তলের উপরই তুমি যদি ভাতের মারকে প্রবাহিত হতে দাও, তাহলে কে ইজিলি ফ্লো করতে পারবে? পানি। আর ইজিলি ফ্লো গিয়েই আর যেতে পারবে না, কারণ ও হচ্ছে ভারী বা ওর ঘনত্ব হচ্ছে বেশি। ঠিক তেমনি রক্তে যদি এরকম অনেক বেশি লোহিত রক্তকণিকা হয়ে যায়, অর্থাৎ পলিসাইথেমিয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে রক্তটা অনেক বেশি ঘন হয়ে যায়। হ্যাঁ, রক্তের যে ঘনত্ব বা ভিসকোসিটি, বা আমি যদি বাংলায় বলি তাহলে হচ্ছে সান্দ্রতা, সেটা বেড়ে যায়। এবং আমরা অবশ্যই এটা জানি যে রক্ত যখনই প্রবাহিত হতে পারে না, তখন রক্তর একটা ধর্ম হচ্ছে সে ওই জায়গাটাতে জমাট বেঁধে যেতে পারে। তো পলিসাইথেমিয়া সেটা হলে অনেক ধরনের সমস্যাই আসলে হয়, তবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সমস্যা হলো যে সেই ক্ষেত্রে রক্তের ঘনত্বটা বেড়ে যেতে পারে। তাহলে এই তথ্যগুলো জানলা। এছাড়া আর যে তথ্যগুলি তোমাকে জানতে হবে সেটা হচ্ছে 100 মিলিলিটার রক্তে কতটুকু হিমোগ্লোবিন থাকে। আসলে এই জিনিসগুলো ভ্যারি করে, তোমাদের বই একদম স্পেসিফিক 16 গ্রাম দেওয়া আছে, 16 গ্রাম কম থাকে। এইভাবে আসলে হিমোগ্লোবিনের পুরো একটা বই রাখা প্রয়োজন। পাশাপাশি তোমার যেটা পাশাপাশি তো আমরা হবে বলেছি যে লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে। লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে প্রায় 4 মাস বা 120 দিন। এছাড়া ও 120 দিন পরে কোথায় গিয়ে ধ্বংস হয়? সে হচ্ছে যকৃত এবং প্লীহায় গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। এবং লোহিত রক্তকণিকার যে শরীরটা, সেই শরীরের প্রায় 90 ভাগই হিমোগ্লোবিন, এবং এই হিমোগ্লোবিনকে জায়গা করে দিতে গিয়েই আসলে লোহিত রক্তকণিকা তার যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটাকে হারিয়ে ফেলে। তো লোহিত রক্তকণিকার কাজ, প্রধান কাজ যেটা, সেটা মনে রাখলেই হবে যে লোহিত রক্তকণিকা সে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা এবং কিছু পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। এটা তোমরা জানলা। এখানে এছাড়াও আরো যে জিনিসটা জানবা সেটা হচ্ছে 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা সে হচ্ছে তার যে কোষ ঝিল্লি রয়েছে, সেই কোষ ঝিল্লিতে যে অ্যান্টিজেন গুলো রয়েছে সেই অ্যান্টিজেন গুলোর উপর ভিত্তি করেই ব্লাড গ্রুপিং করা হয়। আচ্ছা, এছাড়া লোহিত রক্তকণিকা যখন 120 দিন পরে যখন সে ধ্বংসপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর সে আসলে অনেকগুলো কণিকা তৈরি করে। তার মধ্যে একটা হচ্ছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। তো এটা আমরা অন্য একটা চ্যাপ্টারে, আমাদের যে লিভার, ওই চ্যাপ্টারেই আসলে লিভার যে লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে কিভাবে কিভাবে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি করে, সেই জিনিসটা আমরা ওই চ্যাপ্টারে জানবো। তো শ্বেত রক্তকণিকার মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে যেটা জানতে হবে, এখানে লাল করে দেওয়াই আছে যে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত। প্রতি ঘন মিলিমিটারে 4 থেকে 11,000 শ্বেত রক্তকণিকা থাকে, এই জিনিসটা জানবা। লোহিত রক্তকণিকা থাকে কিন্তু পুরুষে 50 লাখ এবং স্ত্রী দেহে 45 লাখ, আর শ্বেত রক্তকণিকা থাকে 4 থেকে 11,000। আচ্ছা, এখন শ্বেত রক্তকণিকা ও লোহিত যে রেশিওটা এখানে দেওয়া আছে, এই রেশিওটাও তোমাকে মনে রাখতে হবে, এটাও পরীক্ষাতে এসেছে 700:1, অর্থাৎ লোহিত রক্তকণিকা 700 ও শ্বেত রক্তকণিকা হচ্ছে 1, এই রেশিওতে আসলে আমাদের দেহে এটা থাকে। এবং এই জন্যই আমরা যখন ওই প্রথমে পড়েছিলাম যে টেস্ট টিউবের ভিতরে রক্তকে সেন্ট্রিফিউজ মেশিনে আলাদা করে নেওয়া যায়, তখন নিচের যে অংশটা রক্তকণিকা জমা হয় সেটা কিন্তু লাল থাকে। সাদা যদিও রক্তের ভিতরে শ্বেত রক্তকণিকা রয়েছে, কিন্তু লোহিত রক্তকণিকার পরিমাণ এতই বেশি যে সেটার কারণে আর ওই রক্তের আলাদা করে রক্তের ভিতরে শ্বেত রক্তকণিকার অস্তিত্ব আর বোঝা যায় না। আমি এই যে এখানে যে বলেছিলাম যে রক্তকে 2টা ভাগে ভাগ করে ফেলা যায়, এই যে 45 ভাগ রক্তকণিকা জমা হয়, এই 45 ভাগ রক্তকণিকার
অধিকাংশই হচ্ছে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার ভিতরে আমরা ছিলাম। শ্বেত রক্তকণিকাকে দুইটা ভাগে ভাগ করা, ঠিক আছে। আমরা বাজারে যখন যাই তখন দেখি যে অনেক দোকান আছে, যে দোকানে ছোট ছোট বল পাওয়া যায়। বলগুলো দেখতে অনেকটা তোমার গাটা হচ্ছে কেমন কাটা 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 এরকম একটা কিন্তু কিছু বল আমরা দেখতে পাই। ঠিক তেমনি শ্বেত রক্তকণিকাও আসলে দুই ধরনের। এখানে দেখো শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। তো হোয়াইট ব্লাড সেল, দেখো এই যে এইখানে তিনটা দেখতে পাচ্ছ, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। এই তিনটা, এদের শরীরটা হচ্ছে ওই বলগুলোর মতো, গাটা হচ্ছে কাটা 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 এরকম থাকে। হ্যাঁ, তো তুমি যদি মানে চোখ বন্ধ করে ওই বলগুলিকে ধরো, তাহলে দেখবা যে যেই বলগুলোর গা হচ্ছে এরকম কাটা কাটা কাটা, সেই কাটাগুলি তুমি ফিল করতে পারবা, তাই না? তাহলে আমি এইভাবে মনে রাখি যে যাদের নামের শেষে ফিল আছে তারা হচ্ছে ওই কাটা কাটা আলা, অর্থাৎ দানাদার। হ্যাঁ, মনে রাখবা এইভাবে যে যাদের নামের সাথে ফিল আছে তারা হচ্ছে দানাদার, অর্থাৎ নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। আর যাদের নামের সাথে ফিল নাই, তাদের গায়ে ওরকম কাটা কাটা নাই, এজন্য তুমি ফিল করতে পারতেছো না, তারা হচ্ছে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। মনে রাখবা বইয়ের যেখানে তিনটা করে কোনো জিনিস থাকে, টিচারের জন্য সেখান থেকে প্রশ্ন করাটা সহজ হয়ে যায়। তাহলে পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটা আহ দানাদার ডাব্লিউবিসি নয়, অর্থাৎ নিচের কোনটা গ্র্যানুলোসাইট নয়। সেখানে এই তিনটার নামের সাথে অন্য আরেকটা নাম জুড়ে দিয়ে খুব সহজেই একটা প্রশ্ন করে ফেলা যায়। আচ্ছা, তাহলে শ্বেত রক্তকণিকা আমরা দেখলাম। এরপরে আসো এদের কাজ এবং এদের দেহের গঠনটা কিরকম, এই জিনিসটা তোমার হচ্ছে এখানে বর্ণনা করে দেওয়া আছে। তবে খুব ভালো হয়, এটা হচ্ছে আমাদের একটা টেবিল আছে, এই টেবিলের ভিতরে যদি আমরা যাই, এই দেখো আমরা শেষের দিকে গেলাম, এই যে একটা টেবিল আছে, এই টেবিলের ভিতরে অর্থাৎ এই ছকের ভিতরে আহ আমাদের সবগুলো রক্তকোষ, তাদের গঠন এবং তাদের কাজ এটা দেওয়া আছে। তাহলে আমি মনে করি তোমরা এই জিনিসটা টেবিল থেকে শিখো, তাহলে তোমার জন্য সহজ হবে। এই টেবিলটা বেশি ইম্পর্টেন্ট। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে তোমার অনুচক্রিকা, তাদের গঠন কি এবং কাজ কি সেটা এই টেবিল থেকে তোমরা শিখে ফেলবা। তাহলে আবার আমি আগের জায়গাটাতে চলে যাই। শ্বেত রক্তকণিকা, তারপরে ছিল অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকার কাজ, এটা আমি তোমাকে তাও একটু এখানে সাহায্য করতে পারি, যে শর্ট একটা ফর্ম দিয়ে আমি তোমাদেরকে মনে রাখার জন্য সাহায্য করতে পারি। শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে দানাদার আর হচ্ছে অদানাদার। তো এখানে দেখো দানাদারের ভিতরে আবার আছে তিনটা, এবং যাদের নামের সাথে কি আছে ফিল, বেজোফিল, ইওসিনোফিল, আর আরেকটা হচ্ছে কি নিউট্রোফিল। আর অদানাদারের ভিতরে আছে দুই ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে কি মোনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে। তো এইখানে তুমি একটা জিনিস মনে রাখবা যে আসলে আমরা ছোটবেলায় শিখেছিলাম যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা সে কি করে, সে হচ্ছে জীবাণু ধ্বংস করে আমাদেরকে রোগ থেকে মুক্তি দেয় বা আমাদেরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। তো এখন আমরা একটু বড় হয়ে গেছি, এখন আমরা জানলাম যে আসলে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা মানে শুধু একটা ডাব্লিউবিসি বা এক প্রকারের কোষ না। এখন ডাব্লিউবিসি মানে হচ্ছে এই যে 5 ধরনের কোষ, এরা সবাই হচ্ছে ডাব্লিউবিসি। তো তোমাদেরকে মনে রাখার জন্য আসলে আমি একটু এভাবে সাহায্য করতে পারি। এই 5জন যে আছে কোষ, এই 5জনের মধ্যে সবাই কি আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করে? না। এই 5জনের মধ্যে ফ্যাগোসাইটোসিস করতে পারে এই মাঝখানের 2জন, অর্থাৎ আমি মনে রাখতাম এইভাবে এম এবং এন, এই 2জন কি করতে পারে, এই 2জন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে। হ্যাঁ, পুরোটা আমি এখানে লিখতে পারলাম না, তোমরা এটা ধরে নিবা যে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে।
তাহলে ছোটবেলায় আমরা এটাও পড়েছিলাম যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা তারা হচ্ছে তোমার রোগ জীবাণু সবসময় যে ভক্ষণ করবে এরকম না, অনেক সময় সে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে এই পাঁচজনের মধ্যে সবাই কি অ্যান্টিবডি তৈরি করতে পারে? না, এই পাঁচজনের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে পারে একজনই, সেটা হচ্ছে লিম্ফোসাইট। হ্যাঁ, তাহলে লিম্ফোসাইটের একটা কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। সৈনিকরা যুদ্ধের সময় যেমন দূর থেকে তোমার আহ গোলা নিক্ষেপ করে বা গুলি করে এবং তারপরে তারা যুদ্ধ করে, ঠিক তেমনি এই লিম্ফোসাইট হচ্ছে দূর থেকে অ্যান্টিবডি নিক্ষেপ করে এবং সেই অ্যান্টিবডির মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে, এবং এই জন্য তাদেরকে আবার আণুবীক্ষণিক সৈনিকও বলা হয়। তো এরপরে হচ্ছে আর রয়ে গেল দুইটা, বেজোফিল আর ইওসিনোফিল। এখন এদের মধ্যে ইওসিনোফিল হচ্ছে তোমার বড় বড় যে জীবাণু আছে, অর্থাৎ কৃমি। হ্যাঁ, কৃমি। তারপরে হচ্ছে কখনো কখনো সে অ্যালার্জির বিরুদ্ধেও কাজ করে বা অ্যালার্জি তৈরি করে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, ইওসিনোফিল সে হচ্ছে কৃমির বিরুদ্ধে কাজ করে। এবং এটা ছাড়া আরেকটা রয়ে গেল, সেটা হচ্ছে বেজোফিল। মনে রাখবা বেজোফিল সে তোমাদের বইয়ে যেই তথ্যটা দেওয়া আছে সেই অনুযায়ী বেজোফিল হচ্ছে হেপারিন নামে একটা পদার্থ তৈরি করে, যার কারণে আসলে রক্ত নালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে পারে না। তো এই কথাগুলো তুমি বই যখন পড়তে যাবা তখন বইয়ের ভেতরে তুমি বিভিন্ন জায়গায় এটা পাবা। আমরা সহজ করে এই জায়গায় শিখে নিলাম, আশা করি তোমাদের সবার মনে থাকবে যে এন এবং এম অর্থাৎ নিউট্রোফিল এবং মোনোসাইট এরা ফ্যাগোসাইটোসিস করে, লিম্ফোসাইট সে অ্যান্টিবডি তৈরি করে, ইওসিনোফিল কৃমিকে ধ্বংস করে এবং অ্যালার্জির জন্য সে দায়ী, এবং বেজোফিল সে আসলে সরাসরি রোগ জীবাণুর সাথে সম্পর্কিত না, সে হচ্ছে হেপারিন নামের একটা পদার্থ তৈরি করে যেটা রক্তনালীর ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। এরপরে আসো আমরা যাই অনুচক্রিকা বা প্লাটিলেট বা থ্রম্বোসাইট। তো থ্রম্বোসাইট হচ্ছে রক্তের যে তিনটা কণিকা আছে এই তিনটা কণিকার ভিতর থ্রম্বোসাইট হচ্ছে সবচেয়ে আকৃতিতে ছোট। তো সে হচ্ছে কি কাজ করে, সে হচ্ছে রক্তনালীর ভেতরে কোথাও রক্তনালী যদি কোথাও কেটে যায় তাহলে সে হচ্ছে সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এর সংখ্যা তোমাকে মনে রাখতে হবে, সংখ্যা হচ্ছে 2.5 লাখ থেকে 5 লাখ। এই সংখ্যাটা মনে রাখবা, 2.5 লাখ থেকে 5 লাখ। তোমরা এই কিছুদিন আগে ডেঙ্গু জ্বর নিয়ে আমাদের খুব একটা আতঙ্কের সময় গেল। তো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কিন্তু এই প্লাটিলেটের সংখ্যা কমে আসতে পারে। হ্যাঁ, এবং লোহিত রক্ত অনুচক্রিকা এটা তৈরি হয় হচ্ছে মেগা ক্যারিওসাইট থেকে এদের উৎপত্তি লাভ হয়। আচ্ছা, অনুচক্রিকার কাজ তো রক্ত জমাট বাঁধা, এটা সবাই তোমরা অলরেডি জানোই। এখন অ্যাডমিশন টেস্টে একটু কঠিন কঠিন জিনিস অনেক সময় চলে আসতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমাকে এই 3 এবং 4 এই দুইটা জিনিস আসলে একটু মনে রাখতে হবে অনুচক্রিকার কাজের ভিতরে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সেরোটোনিন নামের একটা পদার্থ তৈরি করে যেটা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাতকে কমায়। এই পদার্থটার নাম একটু মনে রাখবা। এবং ধরো লাস্টের যেটা, সেটা হচ্ছে ও আসলে কি করে রক্ত জমাট বাঁধার বাইরে। হ্যাঁ, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধার বাইরেও সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে কার্বন কণা, এটা কণা হবে, কার্বন কণা ইমিউন কমপ্লেক্স ও ভাইরাসকে ভক্ষণ করে। এখন আসলে প্রশ্ন যদি খুব কঠিন হয় সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এইভাবে কিন্তু একটা প্রশ্ন দিয়ে দেওয়াই যায় যে নিচের কোনটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অনুচক্রিকা ভক্ষণ করে না। হ্যাঁ, তো সেখানে কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স, ভাইরাস এই তিনটা অপশন কিন্তু দেখো আছে। সাথে যদি কেউ একজন ব্যাকটেরিয়া অপশনটা দিয়ে দিয়ে দেয় যে অনুচক্রিকা নিচের কোনটিকে ফ্যাগোসাইটোসিস করে না, এবং তোমার যদি ব্যাপারটা পড়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ভুল করার সম্ভাবনা ব্যাপক। কারণ অনুচক্রিয়া সে যে আসলে ফ্যাগোসাইটোসিস করে এটাই তো কেমন একটা অদ্ভুত ব্যাপার। তার মধ্যে আবার ফ্যাগোসাইটোসিস করে কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স এগুলিকে করে, আবার হচ্ছে ভাইরাসকে করে। আর ব্যাকটেরিয়ার আকৃতি বড়, তো ব্যাকটেরিয়ার আকৃতি এত বড় যে সে আসলে ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস করা তার পক্ষে সম্ভব না। তো যাই হোক, এইটা প্রশ্ন যদি খুব কঠিন করে তাহলে দিতে পারে। এইবার আসো রক্ত জমাট বাঁধার যে কৌশল সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা সবাই জানি যে রক্ত নালীর ভেতরে কিন্তু রক্ত জমাট বাঁধে না। কেন বাঁধে না? সেখানে হচ্ছে একটা পদার্থ আছে যেই পদার্থটা রক্ত নালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। সেই পদার্থটার নাম আমরা যে বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেই সেই বছর এসেছিল, পদার্থটার নাম হচ্ছে হেপারিন। ঠিক আছে,
এবং আমরা এটাও জানি যে রক্ত নালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না, কিন্তু রক্তনালীর বাইরে যখন রক্তটা চলে আসে তখন এই রক্ত জমাট বাঁধার জন্য দায়ী যে রক্তকণিকা সেটা হচ্ছে অনুচক্রিকা। এখন ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝাই, সেটা হচ্ছে যে ধরো আমি যদি জিজ্ঞেস করি যে আসলে ভাত রান্না করতে কি লাগে, তো বলবা যে হ্যাঁ ভাত রান্না করতে তো ভাইয়া চাল লাগে। এখন শুধু চাল কি আসলে ভাত হয়ে যাবে? তা কিন্তু হবে না। ভাতটাকে তোমার কি করতে হবে, চালটাকে সেটা পানির মধ্যে রাখতে হবে। কারণ চাল আর পানি রাখলেই কি ভাত হয়ে যাবে? সেটা কিন্তু হবে না, সেটাকে আগুন দিতে হবে। এখন চাল আর পানিতে তুমি কোনো একটা পাত্রে রেখে তারপরে আগুন দিতে হবে, তাই না? তাহলে সূক্ষ্মভাবে যখন আমরা চিন্তা করতে যাই তখন কিন্তু অনেক ব্যাপার চলে আসে। ঠিক তেমনি রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা দায়ী, এই কথাটা যেমন সত্যি, ঠিক তেমনি এটাও সত্যি যে রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা ছাড়াও আরো অনেকগুলি ফ্যাক্টর আসলে এখানে কাজ করে। তো সেই ফ্যাক্টর গুলি আমরা জানি, আমাদের বইয়ে দেওয়া আছে যে সেই ফ্যাক্টর আছে কয়টা, সেই ফ্যাক্টর আছে 13টা। এবং এই 13টার নাম আসলে তোমার মনে রাখার দরকার নাই। তার মধ্যে প্রথম 4টা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই প্রথম 4টার নাম মনে রাখার জন্য আমরা যে কবিতাটা ইউজ করি সেটা হচ্ছে এরকম: ফুল পরে টুপ করে। ঠিক আছে? ফুল দিয়ে হচ্ছে ফিব্রিনোজেন, পরে দিয়ে হচ্ছে তোমার প্রথমবিন, টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়ে হচ্ছে তোমার ক্যালসিয়াম। তাহলে এই 4টার নাম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এরা বেশি ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি এটা মনে রাখতে হবে যে টোটাল ক্লটিং ফ্যাক্টর রয়েছে কয়টা? ক্লটিং ফ্যাক্টর রয়েছে 13টা। তো এখানে মজার একটা বিষয় সেটা হচ্ছে এই 13টা ফ্যাক্টরের মধ্যে তুমি যদি 6 নাম্বার ফ্যাক্টর কোনটা এটা যদি খুঁজতে যাও তাহলে দেখবা যে ওখানে লেখা আছে আসলে ডাজ নট এক্সিস্ট। তাহলে এটাও একটু খেয়াল রাখবা যে 13টা ফ্যাক্টর আছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে 6 নাম্বার ফ্যাক্টর বলে আসলে কোনো ফ্যাক্টর নাই। এটা গেল একটা বিষয়। তারপরে আরো যে দুইটা তথ্য আসলে তুমি অন্য চ্যাপ্টারের সাথে কোরিলেট করার জন্য বা অন্য চ্যাপ্টারের সাথে মনে রাখার জন্য এটা মাথায় রাখবা, যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, এই দুইটার অভাবে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে তোমার হিমোফিলিয়া। হ্যাঁ, ফ্যাক্টর 8 এর অভাবে হয় হিমোফিলিয়া, এবং ফ্যাক্টর 9 সেইটার অভাবে যে হিমোফিলিয়া হয় সেটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ বা কারণ ফ্যাক্টর 9 এর আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তো ওই ফ্যাক্টরের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। এটা হচ্ছে তুমি জেনেটিক্স চ্যাপ্টার পড়ার সময় পাবা। এখন বিষয় হচ্ছে যে এদের যে কোনো একটার অনুপস্থিতিতেই কিন্তু রক্ত জমাট বাঁধতে আসলে বাধাপ্রাপ্ত হয়, এবং সেই ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে পারে না। এই জিনিসটাকে আমরা বলি যে ব্লিডিং ডিসঅর্ডার বা ক্লটিং ডিসঅর্ডার, যে রক্ত জমাট বাঁধতেছে না এরকম একটা রোগ। তো সেগুলি আমরা জেনেটিক্স চ্যাপ্টারে হয়তো আরেকটু ডিটেলস পড়বো। আপাতত তোমাদের এখানে রক্ত জমাট বাঁধার যে কৌশলটা আছে সেই কৌশলটা আসলে পয়েন্ট করে করে দেওয়া আছে। তো আমি এই পয়েন্ট গুলোকে একটু সহজ ভাবে তোমাদের এখানে আসলে লিখে দিতে চাই যাতে তোমরা আসলে মনে রাখতে পারো। ফার্স্টে হচ্ছে রক্তনালীর যদি কোথাও কেটে যায় সেই ক্ষেত্রে প্লাটিলেট থেকে একটা কেমিক্যাল বের হয়, সেই কেমিক্যালটার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। সেটা আমি এখানে লিখলাম যে একটা কেমিক্যাল বের হয়, কেমিক্যালটার নাম হচ্ছে আহ থ্রম্বোপ্লাস্টিন এসে দুইটা কাজ করে। একটা কাজ হচ্ছে সে কি করে, একটা কাজ হচ্ছে আমি এখানে মাইনাস দিয়ে বুঝাইলাম যে নিষ্ক্রিয় করে দেওয়া। হ্যাঁ, মাইনাস হেপারিন মানে হচ্ছে সে হেপারিনকে নিষ্ক্রিয় করে দেয়, এবং সে আসলে আরেকটা বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। সেই বিক্রিয়াটা কি? রক্তের মধ্যে আরেকটা প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন, যার নাম হচ্ছে প্রথমবিন। সেই প্রথমবিনকে সে কি করে, সে প্রথমবিনকে বানায় দেয় হচ্ছে থ্রম্বিন। এবং এই যে থ্রম্বোপ্লাস্টিন প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করলো, এই বিক্রিয়াটাতে তাকে সাহায্য করে আরেকটা ক্লটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই থ্রম্বিনটা কি করে? থ্রম্বিন হচ্ছে আমাদের আরেকটা রক্তের মধ্যে আরেকটা প্রোটিন আছে যার নাম হচ্ছে ফিব্রিনোজেন। সে যেটা করে সে হচ্ছে এই ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে। হ্যাঁ, অর্থাৎ থ্রম্বিন সে করলো ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত। এখন ফিব্রিন নাম শুনেই বুঝতে পারতেছো
যে ফিব্রিন হতেছে একটা ফাইবারের মতো বা সুতার মতো, হ্যাঁ। তাহলে সে এই যে ধরো সুতার মতো একটা জিনিস, এরকম সুতার মতো আরেকটা 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 আরেকটা, এই যে সুতার মতো যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলি মিলে মিলে একটা জাল তৈরি করে। সেই জালের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সবাই এসে লেগে 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 একটা ক্লট বা একটা রক্ত জমাট তৈরি করে। তাহলে তোমার এখানে যেই কথাগুলি বর্ণনা করে দেওয়া আছে, আমরা সেই কথাটাকে এখানে ফ্লোচার্ট করে লিখলাম। একটু খেয়াল রাখো, আমি আরেকবার বলি। প্রথমে রক্তনালী কেটে গেলে সেখান থেকে সেখানে অনুচক্রিকা গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামে একটা কেমিক্যাল রিলিজ করে। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে হেপারিনকে নিষ্ক্রিয় করে এবং আরেকটা বিক্রিয়াতে সাহায্য করে। কোন বিক্রিয়াতে সাহায্য করে? প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন কি করে? সে হচ্ছে ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে এবং ফিব্রিন গুলি হচ্ছে ফাইবারের মতো, সেই ফাইবার গুলো মিলে মিলে একটা জাল তৈরি করে। সেই জালের ভিতর আমার হচ্ছে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা সবাই গিয়ে ওখানে আটকে যায় এবং তোমার হচ্ছে রক্তটা জমাট বেঁধে যায়। এই এছাড়া এখানে তোমার আরেকটা তথ্য খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধার সময় কতটুকু। স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। এই 4 থেকে 5 মিনিট, এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, মনে রাখবা। এবং সেরাম বলে আরেকটা জিনিস আছে। সেরাম মানে কি? সেরাম মানে হচ্ছে আসলে রক্তরস, তবে এতে কয়েকটা জিনিস থাকে না। কোন জিনিসগুলি থাকে না? সেটা হচ্ছে ফিব্রিনোজেন এবং ফ্যাক্টর 2, 5 এবং ফ্যাক্টর 7 থাকে না। তাহলে তুমি সেরাম এভাবে লিখতে পারো। কোথায় লিখবো? উপরের দিকে লিখে দিই। সেরাম মানে হচ্ছে রক্তরস, বা এটাকে আমরা বাংলায় কি বলি? প্লাজমা। মাইনাস ফিব্রিনোজেন মানে কি? ফিব্রিনোজেন মানে কিন্তু ফ্যাক্টর 1। ফ্যাক্টর 1, তারপরে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 7। ঠিক আছে? তাহলে এই সেরামের সংজ্ঞাটাও তুমি একটু মনে রাখলা। এরপরে আসো লসিকা বা লিম্ফ। হ্যাঁ, লসিকা বা লিম্ফ কিভাবে তৈরি হয় সেই বর্ণনায় আমি আর এখন গেলাম না, কারণ এটা অ্যাডমিশন টেস্টের জন্য বেশিটা জরুরি নয়, কিন্তু তোমার কনসেপশনের জন্য জরুরি ছিল। তো লসিকার প্রধান উপাদান হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইট, এবং এর মধ্যে কতটুকু লিম্ফোসাইট রয়েছে এই তথ্যগুলি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। 500 থেকে 7500 মতো থাকতে পারে। এবং এর উপাদান রয়েছে যার মধ্যে পানি 94% এবং 6% হচ্ছে কঠিন পদার্থ। এখানে 64% লেখা আছে, সেটা ভুল, আমি ঠিক করে দিচ্ছি। এটা মনে রাখবা, 6%। হ্যাঁ, আচ্ছা। তাহলে লসিকা পর্বগুলোর নাম একটু জানবা। প্লিহা, টনসিল, অ্যাডিনয়েড, এগুলি হচ্ছে লসিকা পর্ব। আচ্ছা, এরপরে রক্ত ও লসিকার তুলনা একটু রিডিং দিবা। এটা অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে এই যে এটা, রক্তে হিমোগ্লোবিন থাকে কিন্তু লসিকায় কিন্তু হিমোগ্লোবিন থাকে না। হ্যাঁ, আর বাকি যে পয়েন্ট গুলো আছে সেগুলি তুমি একটু রিডিং দিবা। এটা আচ্ছা, লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন থাকে না, তার মানে অবশ্যই লোহিত রক্তকণিকা থাকবে না, এটাও তুমি বুঝতে পারতেছো। তো এগুলি জাস্ট একটু রিডিং দিবা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না অ্যাডমিশন টেস্টের জন্য। খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটার কথা হচ্ছে আমি আগেই বলেছি, সেটা হচ্ছে এই ছকটা, বিভিন্ন রক্তকণিকার সংক্ষিপ্ত পরিচয়। হ্যাঁ, প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু থাকে, এদের উৎসস্থল কোথায় এবং এদের কাজ কি, এই জিনিসগুলো খুব ভালো মতন করবা। এখন তোমাদেরকে একটা জিনিস আসলে একটু বলে নেই, সেটা হচ্ছে রক্ত আসলে তৈরি হয় কোথায়। তোমরা সবাই জানো যে রক্ত আসলে তৈরি হয় লোহিত অস্থি মজ্জা। হ্যাঁ, লোহিত অস্থি মজ্জা জিনিসটা আসলে কি? তোমরা যখন আসলে ধরো ধরো মুরগি খাও, হ্যাঁ, আসলে মুরগি যখন রান্না করে ফেলে তখন তো আসলে ওটার ভিতরে মশলা বা ঝোল এটা ঢুকে যায়, ভালো বোঝা যায় না। ভালো হচ্ছে যখন তুমি চিকেন ফ্রাই খাও, তো চিকেন ফ্রাই এর যে হাড্ডিগুলি থাকে মুরগির, এই হাড্ডিগুলি ভাঙলে কি পাওয়া যায়? ভিতরে দেখা যায় যে লাল লাল গুঁড়া গুঁড়া কিছু জিনিস দেখা যাচ্ছে। ঠিক তেমনি আবার তুমি গরু কিংবা খাসি সেটাও খাইছো। এখন গরু কিংবা খাসির যে বড় বড় হাড়গুলি, সেগুলিতে আর তোমার মুরগির হাড়ের মতো আর ওইভাবে ভেঙে খাওয়া যায় না, কিন্তু ওগুলি আহ যখন রান্না করে, নেহারি রান্না করে, সেটা তো তুমি অবশ্যই দেখেছো। তো গরু বা খাসির যে বড় বড় হাড়গুলি, সেই হাড়গুলি ভাঙলে কিন্তু ভিতরে লাল লাল গুঁড়া গুঁড়া সাধারণত পাওয়া যায় না।
সেখানে পাওয়া যায় হচ্ছে তোমার কিছু চর্বির মতো জিনিস। তো আমাদের অস্থির ভিতরে এই যে মজ্জা, এই মজ্জাটা হচ্ছে আসলে দুই ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে লোহিত অস্থি মজ্জা, যেটা হচ্ছে ওই যে মুরগির হাড়ের মতো ছোট লাল লাল গুড়া গুড়া কিছু জিনিস। আরেকটা হচ্ছে শ্বেত অস্থি মজ্জা, যেটা হচ্ছে বা ইয়োল বা এটাকে অনেক সময় ইয়োলো বোন ম্যারো বলা হয়, যেটা হচ্ছে আসলে চর্বি। এবং সেই চর্বিটা হচ্ছে ওই যে গরু কিংবা খাসির যে বড় বড় হাড়ের ভিতরে ছিল ওরকম। তো আমরা যখন ছোট ছিলাম আমাদের হাড়গুলো ছিল সব মুরগির হাড়ের মতো, অর্থাৎ আমাদের হাড়ের ভিতরে পুরাটাই লোহিত অস্থি মজ্জা দিয়ে ভরা ছিল। আর আমরা যখন আস্তে আস্তে বড় হইতে থাকলাম, আমরা আসলে আস্তে আস্তে আমাদের হাড়গুলো গরুর হাড়ের মতো হইতে থাকলো, অর্থাৎ মাঝখানে এসে চর্বি জমা হইতে থাকলো। এবং লোহিত অস্থি মজ্জাগুলো আসলে সরতে সরতে শেষ পর্যন্ত দেখা যায় যে লম্বা লম্বা যে অস্থিগুলো রয়েছে, সেই লম্বা লম্বা অস্থিগুলোর প্রান্তে গিয়ে আসলে গিয়ে জমা হয়। তাহলে এখন হচ্ছে আমাদের লোহিত অস্থি মজ্জাগুলো কোথায় রয়েছে? আমাদের এখন লোহিত অস্থি মজ্জাগুলো রয়েছে লম্বা হাড্ডির প্রান্তে। আর লম্বা হাড্ডির মাঝখানে কি রয়েছে? লম্বা হাড্ডির মাঝখানে রয়েছে ইয়েলো বোন ম্যারো, যেটা হচ্ছে আসলে চর্বি, এবং সেটা কিন্তু কোনো রক্ত তৈরি করে না। এখন আমরা যখন আসলে আহ দেখি, যখন আমরা মুরগির হাড় বা গরুর হাড় খাই, কিছু হাড় আছে যেগুলির ভেতরে আসলে কখনোই আমরা ওই চর্বি পাওয়ার আশা করি না বা চর্বি পাইও না। তাহলে সেই হাড়গুলি আসলে কোনগুলি? একটু ভালো করে খেয়াল করে দেখো, সেগুলি হচ্ছে ফ্ল্যাট যে অস্থিগুলো রয়েছে সেগুলো। সেগুলোর ভেতরে কখনোই তোমার চর্বি গিয়ে জমা হয় না। তাহলে সেগুলো সারা জীবনই আসলে লোহিত রক্তকণিকা বা রক্ত আসলে তৈরি করতে পারে। তাহলে ফ্ল্যাট অস্থিগুলো কোথায় আছে? যেমন আমাদের স্কাল বা আমাদের করোটির যে অস্থিগুলো সেগুলি ফ্ল্যাট, আমাদের স্টার্নাম বা আমাদের পরশুকা, এরা হচ্ছে ফ্ল্যাট অস্থি, এরা সবসময় রক্ত তৈরি করে। আর লম্বা লম্বা অস্থিগুলো ছোটবেলায় পুরোটাই রক্ত তৈরি করে, এবং আমরা যখন বড় হতে থাকি তখন ওর মাঝখানের অংশগুলিতে গিয়ে চর্বি জমা হয়, সেই অংশটা আর রক্ত তৈরি করতে পারে না। প্রান্তের যে অংশগুলো থাকে সেই অংশগুলো থেকে রক্ত তৈরি করতে থাকে। যাই হোক, আমরা এখানে দেখলাম যে রক্ত কোথায়, একটা উৎসস্থল সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলি একটু মনে রাখবা, এই ছক পুরোটাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছক পুরোটাই তোমার জানতে হবে, মনে রাখবা। আসলে টিচার যখন পরীক্ষার জন্য প্রশ্ন করে, সে অবশ্যই ছক থেকে প্রশ্ন করাটা সহজ, ছকটা বেশি চোখে পড়ে এবং ছক থেকেই প্রশ্ন আসলে বেশি আসে। তো তোমাদের জুওলজি বইয়ে কয়েকটা ছক আছে যেগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তার মধ্যে একটা ছক হচ্ছে এই রক্তকণিকার এই যে ছক, এটা একটা ছক হচ্ছে আমরা স্নায়ুতন্ত্র পড়ার সময় দেখবো যে করোটিক স্নায়ু রয়েছে যে 12 জোড়া, ওইটার একটা ছক আছে, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে হরমোনের একটা ছক আছে, সেটাও ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে আমাদের কঙ্কাল বা অস্থিতন্ত্রের একটা ছক, সেটা ইম্পর্টেন্ট। এই যে 3-4টা ছকের কথা বললাম, এই ছকগুলো থেকে পরীক্ষাতে মাঝে মাঝেই প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বা। এবার আসো মানুষের হৃৎপিণ্ডের গঠন নিয়ে আমরা একটু কথা বলি। হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের এখানে কিছু তথ্য দেওয়া আছে যে হৃৎপিণ্ডের ওয়েট হচ্ছে 300 গ্রাম, এবং মেয়েদের মেয়েদের সেটা হচ্ছে 1/3 কম, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 200 গ্রাম। হ্যাঁ, 300 গ্রামের 1/3 মানে হচ্ছে 100 গ্রাম, তো মেয়েদের হচ্ছে 100 গ্রাম কম, অর্থাৎ 200 গ্রাম। এইখানে হচ্ছে তোমার অবশ্যই অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সূচালো অংশটা কোন পাঁজরের মাঝখানে অবস্থান করে? বুকের বাম পাশে, বাম পাঁজরের ফাঁকে অবস্থান করে, এটা একটু মনে রাখবা। এবং হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কতটুকু? হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার। এই তথ্যটা মনে রাখবা। আর হচ্ছে আবরণ, হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে, আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই তথ্যটা মনে রাখবা। আমরা একটা চ্যাপ্টার রয়েছে শ্বসন তন্ত্রের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ এবং তার যে আবরণ, সেই আবরণগুলোর নাম আমরা ওই চ্যাপ্টারে দিয়ে দিব। হ্যাঁ, ওই চ্যাপ্টারের যে আবরণ, মানে মনে রাখবা যে পরীক্ষাতে এই জিনিসগুলোর আবরণের নাম হ্যাঁ অনেকবার এসেছে। হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম, লাংস বা ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা, লিভারের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, পেটের বা উদর গহ্বরের আবরণের নাম হচ্ছে পেরিটোনিয়াম, মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। এই জিনিসগুলি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে আমরা তোমার হচ্ছে ওই একটা চ্যাপ্টারে, সেটা হচ্ছে শ্বসন তন্ত্রের যে চ্যাপ্টার,
ওই চ্যাপ্টারের ভেতরে এটা আমরা বিস্তারিত লিখে দিব। তো হৃৎপিণ্ডের চ্যাপ্টারে আর আমরা এটা লিখলাম না, কিন্তু এটা মনে রাখবা যে এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো পেরিকার্ডিয়াম পর্যন্ত জানলা। হৃৎপিণ্ডের গঠন, একটা জিনিস মনে রাখবা যে কার্ডিয়াম বা কার্ডিয়াক কথাটাই হচ্ছে তোমার হার্টের সাথে রিলেটেড। তাহলে যেখানেই তুমি কার্ডিয়াম কথাটা পাবা, যেমন পেরিকার্ডিয়াম বা কার্ডিয়াক কথাটা পাবা, বুঝে যাবা যে এটা আসলে হার্ট সম্পর্কিত কোনো তথ্য আসলে বলা হচ্ছে। তো হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে অনৈচ্ছিক পেশিতে গঠিত এবং যেটার নাম হচ্ছে হৃৎপেশি, এবং এটা তিনটা স্তরে বিন্যস্ত থাকে। বাইরের যেটা স্তর সেটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝখানে মায়োকার্ডিয়াম, এবং একদম ভেতরে যে স্তরটা সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো আমরা এখানে একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠগুলোর ভিতরে যে বর্ণনা, সেগুলি এখানে বর্ণনা বিস্তারিত দেওয়া আছে। তো বিস্তারিতটা তোমরা পড়বা, কিন্তু আমি তোমাকে সংক্ষেপে একটু ছবি এঁকে বুঝাই দিই যে হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা আসলে কিরকম। এটা আসলে তোমরা জানোই। তাহলে হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ থাকে। উপরের প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডান পাশে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম পাশে লেফট অ্যাট্রিয়াম, আর নিচে এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান অলিন্দ, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম সরি রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। ঠিক আছে? তাহলে শরীরের যত দূষিত রক্ত আছে, তোমাদের এখানে একটা ছবিও দেওয়া আছে। এই ছবিটা আসলে দেখে একটু আমি যেভাবে এঁকেছি ঠিক সেরকম না, এটা হচ্ছে আসল ছবিটা। তো এখানে অন্যান্য রক্তনালী এঁকে দেওয়ার কারণে এটা বোঝানোটা একটু মুশকিল। আমি ফার্স্টে তোমাকে সিম্পল ছবিটাতে বুঝাই, তারপরে তুমি এই ছবিতে এসে বুঝবা। শরীরের যত দূষিত রক্ত আছে, সব দূষিত রক্ত প্রথমে এসে জমা হয় হচ্ছে এই ডান অলিন্দে। তো দূষিত রক্ত ডান অলিন্দে আসার রাস্তা হচ্ছে তিনটা। শরীরের সমস্ত হার্টের নিচের লেভেলে যত দূষিত রক্ত আছে, সেই দূষিত রক্ত এই ডান অলিন্দে আসে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে। হার্টের উপরের লেভেলে যত দূষিত রক্ত আছে, সেই রক্তটা হার্টের ভিতরে আসে হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে। তাহলে উপর থেকে আসলো হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভা, আর নিচ থেকে আসলো হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে হার্টের নিচের লেভেলও পেলাম, হার্টের উপরের লেভেলও পেলাম। এখন হার্টের নিজস্ব তো কিছু দূষিত রক্ত আছে, সেই দূষিত রক্তটাও ডান অলিন্দে আসে। সেইটা যেই রাস্তা দিয়ে আসে সেটার নাম হচ্ছে করোনারি সাইনাস। তাহলে এই তিনটা রাস্তা দিয়ে ডান অলিন্দে রক্তটা আসে, তারপরে ডান অলিন্দ থেকে ডান নিলয় রক্তটা চলে যায়। ডান নিলয় যখন এটা সংকুচিত হয়, ডান নিলয় সংকুচিত হলে রক্তটা এই যে একটা রক্তনালী যেটা ডান নিলয় থেকে শুরু হলো, সেটা দিয়ে চলে যায় কোথায়? সেটা দিয়ে চলে যায় হচ্ছে লাংসে। তো লাংসে যাওয়ার পর লাংসে রক্তটা বিশুদ্ধ হয়। এখন তুমি এখানে দেখো যে আমরা সংজ্ঞাতে জানি যে এই রক্তনালীটা হার্ট থেকে শুরু হয়, সেটা হচ্ছে আর্টারি। তাহলে দেখো এই রক্তনালীটা হার্ট থেকে শুরু হয়েছে, তাহলে এটা অবশ্যই একটা আর্টারি বা ধমনী। তাহলে আর্টারি বা ধমনীর কথা ছিল হচ্ছে বিশুদ্ধ বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করার, কিন্তু এই আর্টারিটা আর্টারি হওয়া সত্ত্বেও বিশুদ্ধ বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করছে না, এর নাম হচ্ছে পালমোনারি আর্টারি। আচ্ছা, তারপরে হচ্ছে লাংসে রক্তটা বিশুদ্ধ হওয়ার পর সেই বিশুদ্ধ রক্তটা আবার ব্যাক করতেছে কোথায়? আবার ব্যাক করতেছে বাম অলিন্দে, ব্যাক করতেছে এই রক্তনালীটার মাধ্যমে। তো এই রক্তনালীটা এইটা হচ্ছে তোমার, আমরা জানি যে যেই রক্তনালীটা হার্টে এসে শেষ হয়, হ্যাঁ, হার্টের বাইরে অন্য কোথাও শুরু হয় এবং হার্টে এসে শেষ হয়, সেটা হচ্ছে তোমার ভেইন বা শিরা। তাহলে এই ভেইন বা শিরা সাধারণত ওর বহন করার কথা ছিল অক্সিজেন ছাড়া কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্ত আছে সেটা, কিন্তু আমাদের এই ভেইন বা শিরাটা, সে একটা শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করছে। ওর নাম হচ্ছে পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা। তারপরে বাম অলিন্দ থেকে রক্তটা বাম নিলয়ে চলে যাবে এবং বাম নিলয় তখন জোরে সংকুচিত হবে। তারপরে এখান থেকে আরেকটা রক্তনালী শুরু হয়েছে যার নাম হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে রক্তটা সারা শরীরে পৌঁছে যাবে।
তো তোমাকে এইখান থেকে এটা জাস্ট তুমি বুঝার জন্য বুঝলা, এখানে তোমার যে আসলে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই ডান অলিন্দ ডান নিলয় এর মাঝখানে একটা কপাটিকা রয়েছে, বাম অলিন্দ বাম নিলয় এর মাঝখানেও একটা কপাটিকা রয়েছে, এই পালমোনারি ধমনীর শুরুতে একটা কপাটিকা রয়েছে এবং অ্যাওর্টার শুরুতে একটা কপাটিকা রয়েছে। এই কপাটিকা গুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। এটা আমরা একটু পরে একটা সুন্দর সিস্টেম করে আমরা আসলে এটা মনে রাখতে পারবো। তো সিস্টেমটা এই যে দেখো, এখানে কপাটিকা আছে, হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। কপাটিকা গুলো মনে রাখার জন্য আমি যেভাবে আসলে সিস্টেম করতাম সেটা হচ্ছে, দেখো মনে রাখবা বাম বাই, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, আর বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা তার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তাহলে এটা খুব সহজেই মনে রাখা যায় যে দেখো বাম লিখতে ব লাগে, বাই লিখতেও ব লাগে, তাহলে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা তার নাম হচ্ছে বাইকাসপিড। আবার আরেকটা জিনিস খেয়াল করো, বাম লিখতে বয়ের পরে যেটা লাগে হচ্ছে সেটা হচ্ছে ম, এই জন্য বাইকাসপিডের সাথে এভাবে মনে রাখতে পারো যে বাইকাসপিড কপাটিকা, সেটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। তাহলে এটা যদি তুমি মনে রাখো তাহলে অটোমেটিক তুমি বুঝতে পারবা যে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা আছে সেটা হচ্ছে ট্রাইকাসপিড, আর অ্যাওর্টা এবং পালমোনারি ধমনীর শুরুতে যে কপাটিকা গুলো রয়েছে সেগুলি হচ্ছে দেখতে অর্ধ চন্দ্রাকৃতির এবং এই জন্য এগুলিকে বলা হয় সেমিলুনার কপাটিকা। তাহলে হৃৎপিণ্ডের এই যে গঠনে তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে থাকবে হচ্ছে তোমার এখানে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা এবং বাম অলিন্দ বাম নিলয় মাঝখানে এই জায়গায় থাকবে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, যেটার অন্য নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। পাশাপাশি তুমি এটাও দেখতে পাচ্ছ যে ডান নিলয়ের যে প্রাচীর তার থেকে বাম নিলয়ের প্রাচীরটা অনেক বেশি মোটা। কতটুকু বেশি মোটা? দেখবা যে বইয়ে লেখা আছে 3 গুণ বেশি মোটা। তাহলে এই তথ্যগুলি একটু জানবা। এরপরে আসো, তাহলে এই ভিতরের কথাগুলি পড়বা। এরপরে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তো হৃৎপিণ্ডের কপাটিকা তোমরা সবাই জানলা। এছাড়া আরো কিছু কপাটিকা আছে, সেগুলি জাস্ট নাম একটু মনে রাখতে পারো। সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, ডান অ্যাট্রিয়ামের যেই স্থানটাতে গিয়ে উন্মুক্ত হয় সেখানে একটা কপাটিকা আছে যার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। অর্থাৎ আমরা গঠনে চলে যাই, ধরো এটা ইনফেরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন দেশীয় মহাশিরা। এই নিম্ন দেশীয় মহাশিরাটা তোমার ডান অলিন্দের যেই স্থানটাতে প্রবেশ করে সেখানে একটা কপাটিকা আছে যার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। জাস্ট এটা একটু দেখে রাখলা। আসলে বেশি সম্ভাবনা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা, এই দুইটাই আসার সম্ভাবনা বেশি। আমি যে বছর অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেই বছর এই কোশ্চেনটাই পরীক্ষাতে এসেছিল, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কি কপাটিকা থাকে, এবং আমি এটা ভুল করছিলাম কারণ আমি ওইভাবে সিস্টেমেটিক্যালি মনে রাখি নাই, আমি ট্রাইকাসপিড দিয়ে আসছিলাম। কিন্তু সিস্টেমেটিক্যালি মনে রাখবা যে বাম লিখতে ব লাগে, এই জন্য বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে কপাটিকাটার নাম হচ্ছে বাইকাসপিড, এবং বাম লিখতে বয়ের পরে ম লাগে এবং এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল। এভাবে মনে রাখবা আর কি। তো পরীক্ষার জন্য আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা, এবং আমার মনে হয় যে টিচারের চোখে যখন টিচার পড়বে তখন যদি এই জায়গাটা পড়ে তাহলে আসলে এখান থেকেই প্রশ্নটা আসা উচিত। সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তোমরা সবাই জানো যে আমরা আমাদের হার্টবিট মিনিটে হচ্ছে 70 থেকে 80 বার, আমরা যদি গড়ে ধরি তাহলে হচ্ছে 75 বার। তাহলে 1 মিনিটের ভিতরে হার্ট 75 বার বিট করে। তো একটা বিট করতে তাহলে হার্টের কতটুকু সময় লাগে? তাহলে আমরা এরকম হিসাব করে দেখলাম যে হ্যাঁ, একটা বিট করতে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে এই 0.8 সেকেন্ডের ভিতরে হার্টের ভিতরে যা যা ঘটনা ঘটে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তোমার টোটাল হার্টের ভিতরে আসলে কি ঘটনা ঘটতেছে, এই একই ঘটনা তো বারবার রিপিট হচ্ছে, তাই না? তাহলে এই ঘটনাটা যদি আমরা বুঝতে পারি তাহলে হার্ট আসলে সারা জীবন কি কি কাজ করতেছে সেই জিনিসটা আমরা বলবো। তাহলে এই সময়টাকেই বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, যে একবার হার্টবিট হইতে হার্টের কতটুকু সময় লাগে এবং সেই সময়ের ভিতরে হার্ট কি কি ঘটনা ঘটায়। তুমি ফার্স্টে জানবা যে কার্ডিয়াক সাইকেল হচ্ছে 0.8 সেকেন্ড এটা। এখন পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোল। আমি এভাবে মনে রাখতাম, সিস্টোল লিখতে স লাগে, সংকোচন লিখতেও
লাগে, তাহলে সিস্টোল হচ্ছে হার্ট যে সংকুচিত হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় সিস্টোল, এবং হার্ট যে প্রসারিত হয় বা হার্ট যে রিল্যাক্স করে, হার্টের চেম্বার গুলো যে রিল্যাক্স করে সেটাকে বলা হয় ডায়াস্টোল। এখন এখানে তোমাকে ভিতরের যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলি জানার পাশাপাশি পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে এই সিস্টোল ডায়াস্টোলের সময়গুলো, এবং এটা যে পরীক্ষাতে কতবার আসছে এটার কোনো শেষ নাই। তাহলে এটা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা ক্লাসে এখানেই আমরা এটা শিখে ফেলবো এবং আমাদের এটা সবসময় মনে থাকবে। এখানে দেখো অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, এই চারটা ঘটনা দেওয়া আছে। তো তোমার আসলে এত কিছু আলাদা আলাদা করে মনে রাখার দরকার নাই, তুমি শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে একটা সংখ্যা মনে রাখবা। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 1735। এখন দেখো আমরা যখন ছবি এঁকেছিলাম অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, হ্যাঁ, অলিন্দ এবং নিলয়, এই দুইটার মধ্যে আগে কে পরে কে? তাইলে আমরা ছবিটা আঁকলে ছবিটার কথা একটু মনে করলেই দেখবা, আগে মানে উপরে বোঝাচ্ছি আর কি। আগে হচ্ছে বা উপরে হচ্ছে কি তোমার অ্যাট্রিয়াম বা অলিন্দ, এভাবে মনে রাখতে পারো, আগে অলিন্দ। আর পরে বা নিচে হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। ঠিক আছে? তাহলে এই 1735 তুমি মনে রাখলা কার্ডিয়াক সাইকেলে 1735, এবং এটাও মনে রাখলা যে কার্ডিয়াক সাইকেলে 17 এই অংশটা হচ্ছে অলিন্দের জন্য, আর 35 মানে পরের অংশটা হচ্ছে নিলয়ের জন্য বা ভেন্ট্রিকলের জন্য। এখন তুমি পাশাপাশি আরেকটা জিনিস আমাকে বলো যে সিস্টোল এবং ডায়াস্টোল এটার মধ্যে কোনটা কাজ করা আর কোনটা রিল্যাক্স করা? সংকোচন যে হচ্ছে সেটাই কিন্তু কাজ করা, আর ডায়াস্টোল যেটা সেটা কিন্তু প্রসারিত হওয়া বা রিল্যাক্স করা। এখন পাশাপাশি তুমি এটাও আমাকে বলো যে আমরা যে আসলে মানে কাজ করি, আমরা কি আসলে কাজ বেশিক্ষণ করি নাকি রিল্যাক্স বেশিক্ষণ করি? একটু হিসাব করলেই দেখবা যে মনে হতেছে যে আমরা অনেক কাজ করি অনেক কাজ করি, কিন্তু আসলে আমাদের বডি বা আমরা যতটুকু কাজ করি তার থেকে রিল্যাক্স কিন্তু আমরা বেশি করি। দিনের ভিতরে 8 ঘন্টা কিন্তু আমরা ঘুমাই, আবার যেই 16 ঘন্টা ঘুমাই না সেই 16 ঘন্টার 8 ঘন্টাও আমরা বিছানায় শুয়ে থাকি। তাহলে এইভাবে দেখা যাবে যে আমরা আসলে রিল্যাক্সই করতেছি বেশি আর কাজ করতেছি খুব কম। তো আমাদের হার্টও কিন্তু তাই, সে রিল্যাক্স করে অনেক বেশি, কাজ করে কম। তাহলে তুমি আমাকে বলো যে অ্যাট্রিয়ামের জন্য হচ্ছে 17, এই 17-এর মধ্যে ছোটকে বড়কে? ছোট হচ্ছে 0.1, তাহলে এই 0.1, এখন এটার আগে কিন্তু পয়েন্ট আসবে, ঠিক আছে? 0.1 এটা হচ্ছে, তাহলে সে কি করছে? কাজ করছে, মানে অ্যাট্রিয়াম সিস্টোল করছে। আর 0.7 এই বড় জিনিসটা সে কি করছে? সে হচ্ছে রিল্যাক্স করছে, অর্থাৎ অ্যাট্রিয়াম ডায়াস্টোল করছে। এদিকে আসো ভেন্ট্রিকল, হ্যাঁ, ভেন্ট্রিকলের জন্য কত? ভেন্ট্রিকলের জন্য হচ্ছে 35। তাহলে 35-এর মধ্যে বড়কে ছোটকে? ছোট হচ্ছে 0.3, তাহলে 0.3 সে কি করছে? ভেন্ট্রিকল সিস্টোল করছে 0.3। আর 0.5 মানে বেশি সময়টা সে কি করছে? রিল্যাক্স করছে, অর্থাৎ ভেন্ট্রিকল ডায়াস্টোল করছে। তাহলে এইভাবে করে এই 1735 দিয়ে এইভাবে গল্পের মতো করে এটা মনে রাখবা। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, এবং এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসলে তোমাকে কনফিউজ করে দেওয়া সহজ, কারণ এই চারটা জিনিসই কিন্তু তুমি তোমার বইয়ের একই পৃষ্ঠায় একই জায়গায় পড়তেছো। তাহলে এটা যদি তুমি এভাবে সিস্টেমেটিক্যালি মনে না রাখো, তখন দেখবা পরীক্ষার হলে তুমি কনফিউজড হয়ে গেছো। আচ্ছা, হার্টবিট বা কার্ডিয়াক চক্রের মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে একটা বিষয় আছে। তো মায়োজেনিক নিয়ন্ত্রণটা আসলে কি? হার্ট যে এই যে কন্টিনিউয়াসলি বিট করে যাচ্ছে, এই কন্টিনিউয়াসলি বিট করে যাওয়ার যে শক্তিটা বা বিট করে যাওয়ার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা হার্টের যে পেশি রয়েছে এই পেশিগুলোর ভিতরেই একটা স্পেশাল ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে হার্ট নিজেই এই বিটিংটা তৈরি করতে পারে, এবং তৈরি করার পর কারেন্ট, যেমন একটা সেন্টারে কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে তারের মাধ্যমে সমস্ত আশেপাশের এলাকাতে বিদ্যুৎটা ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি হার্টেরও একটা জায়গায় বিদ্যুৎ বা একটা তরঙ্গ তৈরি হওয়ার পর সেটা কিছু স্পেশাল কিছু ফাইবারের মাধ্যমে সমস্ত হার্টে ছড়িয়ে পড়ে। এই স্পেশাল ফাইবার গুলোকেই আমরা একসাথে বলতেছি কন্ডাক্টিং টিস্যু, বা এটাকে আরো একটা নামে বলা হয়, সেটা হচ্ছে তোমার জাংশনাল টিস্যু। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে সহযোগী টিস্যু বা কন্ডাক্টিং টিস্যু বা জাংশনাল টিস্যু। হ্যাঁ, তাহলে তোমাকে এই জাংশনাল টিস্যুগুলোর নাম জানতে হবে, এবং এদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কে সেটা জানতে হবে। তো জাংশনাল টিস্যুগুলোর মধ্যে নাম জানলা, ফার্স্টে হচ্ছে এসএ নোড। এখন এসএ নোডকে বলা হয় ন্যাচারাল পেসমেকার, কারণ এখান থেকেই আসলে হার্ট রেটটা তৈরি হয়, এবং এখান থেকে তৈরি হওয়ার পর
অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এবি নোডের মাধ্যমে সেটা হচ্ছে বান্ডেল অফ হিজ এখানে আসে, এবং বান্ডেল অফ হিজ থেকে সেটা পার্কিনজি ফাইবারের মাধ্যমে সমস্ত হার্টে ছড়িয়ে পড়ে। তো আমরা হচ্ছে এখানে কিছু সংখ্যাভিত্তিক কিছু তথ্য দেওয়া আছে। এই সংখ্যাভিত্তিক তথ্যগুলি তোমার আমার মধ্যে শুধু অ্যাট্রিয়াম থেকে এসএ নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসতে কতটুকু সময় লাগে এই তথ্যটা আসলে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 0.15 সেকেন্ড, এটা একটু মনে রাখবা। আর এখান থেকে অন্যান্য যে পাথওয়েটা আছে, এসএ নোড থেকে এবি নোড থেকে বান্ডেল অফ হিজ, তারপর পার্কিনজি তন্তু হয়ে সমস্ত হার্টে ছড়িয়ে পড়ে, এই ফ্লো চার্টটার কথা তো আমরা আগে বলেছি। এছাড়া ব্লাড প্রেশার আমরা জানি আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার সাধারণত 110 থেকে 120 মিলিমিটার মার্কারি থাকে, এবং ডায়াস্টোলিক 70 থেকে 80 মিলিমিটার মার্কারি এরকম ব্লাড প্রেশার থাকে। এর থেকে উপরে বেড়ে গেলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলে থাকি, আর নিচে নেমে গেলে সেটাকে নিম্ন রক্তচাপ বলে থাকি। ব্লাড প্রেশার মাপার জন্য যে মেশিনটা ইউজ করা হয় তোমরা সবাই জানো, সেটাকে বলা হয় স্পিগমো। রক্তচাপ ও ব্যারোরিসিপ্টর এই জিনিসটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা সুন্দর করে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শরীরের কিছু জায়গায় কিছু স্পেশালাইজড সেল দেওয়া আছে। যে স্পেশাল সেলগুলো সব সময় যেটা করে সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে মনিটর করে, এবং ব্লাড প্রেশারকে মনিটর করে করে যখনই সে দেখে যে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে অথবা ব্লাড প্রেশারটা কমে গেছে, তখনই সে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু মেকানিজম চালু করে দেয়। জিনিসটাকে আমরা খুব সংক্ষেপে আমি আসলে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই যে ব্যারো রিসিপ্টর, ধরো যখন কোনো কারণে ব্লাড প্রেশারটা কমে গেল, মাইনাস দিয়ে আমি বুঝালাম যে ব্লাড প্রেশারটা, ধরো ব্লাড প্রেশারটা কমে গেছে, তো ব্লাড প্রেশারটা কমে গেলে ব্যারো রিসিপ্টরটা আমি প্লাস দিয়ে বুঝালাম যে ব্যারো রিসিপ্টরটা তখন উত্তেজিত হয়ে যায়। কি ব্যাপার, ব্লাড প্রেশার কমে গেছে কেন? তখন সে ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য সে যেটা করে সেটা হচ্ছে সে কিছু মেকানিজম চালু করে দেয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার আমাদের হার্টকে সে কিছু কাজ করতে বলে। কি কি কাজ করতে বলে? হার্টকে বলে তুমি হার্ট রেট বাড়ায় দাও, তুমি তাড়াতাড়ি বিট করো, এবং সে হার্টকে বলে তুমি যেই শক্তিতে বিট করতেছো তার থেকেও এখন বেশি বেশি শক্তিতে বিট করো, হ্যাঁ, অর্থাৎ তুমি ফোর্সটা বাড়ায় দাও। এটা ছাড়া সে আরো একটা জিনিস করে, সেটা কি করে, সে রক্তনালীতে বা ব্লাড ভেসেলকে, রক্তনালীকে সে কি বলে, সে বলে সংকুচিত হতে বলে। হ্যাঁ, এখন কিভাবে বলে, কি মেকানিজমে বলে সেটা আসলে এখানে দেওয়া আছে, যে সে কিছু স্নায়ু, এটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের ভেতর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলে একটা বিষয় আছে। সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সে রক্তনালীকে সংকুচিত হতে বলে। এছাড়াও সে কিডনি থেকে, কিডনির যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস আছে সেখান থেকেও হচ্ছে রেনিন নামের একটা এনজাইম বের করে, এবং সেই রেনিন বিভিন্ন মেকানিজমের মাধ্যমে শরীরে রক্তের পরিমাণ বাড়িয়ে রক্তচাপকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমি খুব সিম্পল ভাবে এখানে বোঝাতে চাচ্ছি যে ব্লাড প্রেশার কমে গেল, ব্যারো রিসিপ্টর উত্তেজিত হয়ে গেল। ব্যারো রিসিপ্টর উত্তেজিত হওয়ার পর সে হচ্ছে তোমার হার্টকে বলে বেশি জোরে জোরে বিট করতে এবং বেশি শক্তি দিয়ে বিট করতে, এবং রক্তনালীকে বলে সংকুচিত হতে। এই দুইটার মিলিত ইফেক্ট হিসাবে আবার ব্লাড প্রেশারটা কি হয়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ঠিক তেমনি ব্লাড প্রেশার যদি বেড়ে যায় কোনো কারণে অতিরিক্ত বেশি, তখনও ব্যারো রিসিপ্টর উত্তেজিত হয়ে ওঠে, এবং ব্যারো রিসিপ্টর হার্টকে তখন রেট কমাতে বলে, ফোর্সটাও কমাতে বলে, এবং রক্তনালীকে বলে প্রসারিত হতে। এই দুইটার মিলিত ইফেক্ট হিসাবে তখন আবার ব্লাড প্রেশারটা কমে আসে। তো তোমাকে অ্যাডমিশন টেস্টে তো আর এত ডিটেলস আলোচনা আসলে আসার সুযোগ খুব কম। এখানে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যারো রিসিপ্টর গুলো কোথায় অবস্থান করে। ব্যারো রিসিপ্টর গুলি অবস্থান করে উচ্চ রক্তচাপ ব্যারো রিসিপ্টর, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে যেটা বুঝতে পারে সেটা অবস্থান করে অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে। হ্যাঁ, ক্যারোটিড হবে এটা, ক্যারোটিড সাইনাসে। আচ্ছা, আর নিম্ন রক্তচাপ ব্যারো রিসিপ্টর এটা অবস্থান করে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের মাঝখানে। ঠিক আছে, তাহলে এই তথ্যটা একটু জানলা। এছাড়া এখানে এই হরমোনটা আমরা যখন কিডনির চ্যাপ্টারটা পড়বো তখনও এই হরমোনটার নাম আসবে, এডিএইচ বা ভেসোপ্রেসিন। এই হরমোনটা কিন্তু রক্তনালীর সংকোচন ঘটাতে পারে এবং কিডনি থেকে পানির পুনঃশোষণ বাড়াতে পারে। তো এই হরমোনটার নাম একটু খেয়াল রাখবা।
এবারে আসো সিস্টেমিক সংবহনতন্ত্র, পালমোনারি সংবহনতন্ত্র, এগুলি জাস্ট একটু নাম দেখবা, এগুলি অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এরকম না, জাস্ট একটু নাম দেখে যাবা। তারপরে হচ্ছে তোমার আমাদের যে সংবহন তন্ত্র, সেটা দ্বিচক্রীয় সংবহন, অর্থাৎ সিস্টেমিক আর পালমোনারি চক্র, এই দুইটা চক্র রয়েছে, এগুলিও একটু রিডিং দিবা। অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি যে গুরুত্বপূর্ণ সেরকম না। আমাদের জন্য একটা খুব অ্যাটলিস্ট আমাদের অ্যাডমিশন টেস্টের থেকেও আমাদের জানার জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হার্ট অ্যাটাক। হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, হার্টের কাজই কিন্তু রক্তকে সারা শরীরে পাম্প করে বের করে দেওয়া, এবং হার্টের ভেতরে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয় ভর্তি হচ্ছে রক্ত দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, হার্ট যে বিট করে এবং বিট করার জন্য হার্টের যে প্রতি মুহূর্তে অনেক শক্তির প্রয়োজন হয়, সেই শক্তির জন্য অক্সিজেন কিংবা সেই শক্তির জন্য খাবার, এই কোনোটাই হার্ট তার ভেতরে যে রক্তগুলো আছে, অর্থাৎ হার্টের আম, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়ের ভিতরে যে রক্ত আছে, সেই রক্তটা হার্ট সেখান থেকে আসলে শক্তি বা অক্সিজেন নিতে পারে না। সে আসলে এই অক্সিজেন নেওয়ার জন্য, আমরা আবার হার্টের ছবিটার দিকে একটু যাই, ছবিটাতে গেলে তোমরা আসলে ভালো ভালো বুঝতে পারবা। সেটার জন্য আসলে হার্ট ডিপেন্ড করে এই যে দেখো, হার্টের উপরে যে করোনারি আর্টারি বলে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে করোনারি আর্টারি, এই যে একটা করোনারি আর্টারি এসেছে, আবার এই মাঝখান দিয়েও একটা করোনারি আর্টারি গিয়েছে। এই যে ছোট ছোট রক্তনালী, হার্ট আসলে ডিপেন্ড করে এই ছোট ছোট রক্তনালীর উপর। এই ভিতরের যে রক্ত, ভিতরের রক্ত হার্টকে পুষ্টি দেয় না, রক্ত দেয় হচ্ছে এই যে সরু সরু রক্তনালী, এগুলির ভেতরে যে রক্ত আছে সেটা। এর ফলে যেটা হয়, এই সরু রক্তনালীগুলো বিভিন্ন কারণেই আসলে এগুলো বন্ধ হয়ে যেতে পারে, যার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে চর্বি। এটার ভিতরে যদি এসে জমতে থাকে, চর্বি জমে জমে এই রক্তনালীগুলি বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই চর্বি জমে জমে যদি এই রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়, প্রথমে তো আর একেবারে পুরোপুরি বন্ধ হয় না, সেই ক্ষেত্রে ধরো এটা একটা রক্তনালী, ধরো এটা একটা রক্তনালী, তো এই রক্তনালীর গায়ে এসে এসে যে চর্বি জমতেছে। হ্যাঁ, তো চর্বি জমলে যেটা হবে, এই যে চর্বি জমতেছে, ধরো রক্তটা এই পাশ থেকে ধরো এই পাশে যাচ্ছিল। হ্যাঁ, ধরো সে যখন কোনো পরিশ্রমের কাজ করতেছে, তখন হচ্ছে তার বেশি বেশি অক্সিজেন দরকার পড়ছে হার্টে, হার্ট বেশি জোরে জোরে বিট করতেছে। তো এই চর্বি জমে এই রাস্তাটা শুরু হয়ে যাওয়ার কারণে এখানে হয়তো এই অঞ্চলটাতে হয়তো তখন বেশি অক্সিজেন যাচ্ছে না। তো এর ফলে হার্ট সবাত শোষণ করতে পারছে না, তখন অক্সিজেনের অভাবে সে সবাত শোষণের পরিবর্তে অবাত শোষণ করতেছে। এবং আমরা জানি অবাত শোষণের কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এবং সেই ল্যাকটিক অ্যাসিডের কারণে তখন দেখা যাবে যে কিছুটা ব্যথা করবে, এই অবস্থাটাকে আমরা বলি অ্যানজাইনা। হ্যাঁ, তাহলে এই অ্যানজাইনা বাড়তে থাকবে, রেস্ট নিলে আবার এটা কমে যাবে। তো এই চর্বির যেটা, এটা যদি বাড়তে বাড়তে এমন হয় যে বাড়তে বাড়তে এই দিকটা এরকম হয়ে গেছে এবং এই দিকটাও বাড়তে বাড়তে এরকম হয়ে গেছে, এবং এই দিক দিয়ে আর একেবারেই রক্ত যেতে পারতেছে না এই পাশ থেকে এই পাশে, তখন দেখা যাবে যে এই কারণে এই পাশের কোষগুলো আর অক্সিজেনও পাচ্ছে না এবং কোনো পুষ্টিও পাচ্ছে না। এর ফলে তখন দেখা যাবে যে ওরা খাবারের অভাবে এবং অক্সিজেনের অভাবে মারা যাবে। এই ঘটনাটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এবং এই জিনিসটাকেই আমরা আসলে সহজ ভাষায় অনেক সময় বলি হার্ট অ্যাটাক। তো এই জিনিসটার কারণেই আসলে দেখা যায় যে হঠাৎ করে মানুষের মৃত্যু ঘটতে পারে, এবং প্রথমে অ্যানজাইনা হবে, তারপরে আস্তে 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 একটা সময় গিয়ে হার্ট অ্যাটাক হবে। এই জন্য অনেক সময় অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলা হয়। হার্টের রেট, এস এ নোড হচ্ছে ন্যাচারাল পেসমেকার, সেই হচ্ছে হার্টের রেটটাকে নিয়ন্ত্রণ করে। যদি কোনো কারণে যদি তার কাজ ঠিক মতো না করতে পারে, তখন হচ্ছে বাইরে থেকে একটা আর্টিফিশিয়াল পেসমেকার বসিয়ে দেওয়া হয়। তো আর্টিফিশিয়াল পেসমেকার বিভিন্ন ধরনের আছে, তো এখান থেকে তোমাদের জানার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল পেসমেকারের একটা ব্যাটারি আছে। হ্যাঁ, সেই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, যে আর্টিফিশিয়াল পেসমেকারের ব্যাটারিটা কি রকম, এটা কি লিথিয়াম ব্যাটারি না লিথিয়াম আয়ন ব্যাটারি। তো তোমাদের বোঝার জন্য আমি এটা একটু বলে রাখি, আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইলের ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটাকে রেগুলার চার্জ করা যায়। আমরা মোবাইল চার্জে দেই, চার্জ শেষ হয়ে যায়, তারপরে আবার চার্জে দেই, এইভাবে আমরা দীর্ঘদিন এটাকে ব্যবহার করি। কিন্তু পেসমেকারের যে ব্যাটারি, সেটাকে তো আর প্রত্যেক দিন মোবাইলের ব্যাটারির মতো তো আর চার্জ দেওয়া যায় না, তাই না? এই জন্য পেসমেকারের ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি।
আর আমাদের মোবাইলের যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো মতন খেয়াল রাখবা। তো বিভিন্ন ধরনের পেসমেকার রয়েছে। এই বিভিন্ন ধরনের পেসমেকারের ভেতর এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ পেসমেকার, এগুলির নাম জাস্ট একটু জেনে রাখবা। আর সাথে সাথে এটাও জেনে রাখবা যে এই পেসমেকারের ব্যাটারির যে মেয়াদ মেয়াদ 5 থেকে 10 বছরের মতো তোমাদের বইয়ে দেওয়া আছে। এর থেকে বেশি মেয়াদেরও আসলে পেসমেকার পাওয়া যায়। এরপরে আসো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির তো এটার 3টা টাইপ রয়েছে: অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি এবং রোবোটিক সার্জারি। যেটা এটা জাস্ট একটু তোমরা নামগুলি দেখে রাখবা, অত বেশি ইম্পর্টেন্ট না। করেন এবং প্রয়োগ করেন তার নাম হচ্ছে ডাক্তার আন্দ্রেস গ্রোয়েনজিগ। তো ওনার নামটা জাস্ট একটু জেনে রাখবা। অ্যাঞ্জিওপ্লাস্টি 4 ধরনের রয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টি আসলে কিছুই না, আমরা একটু ছবিতে দেখি। ওই যে আমরা বললাম যে রক্তনালীটা চর্বি দিয়ে জমে বন্ধ হয়ে গেছে, সেই চর্বি দিয়ে জমে বন্ধ হয়ে গেলে সেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে আসলে খোলা হয়। হ্যাঁ, তো সেটা কিভাবে খোলা হয় সেটা একটু দেখো। ফার্স্টে যেটা করা হয় সেটা হচ্ছে, ধরো এই জায়গাটা চর্বি জমে বন্ধ হয়ে গেছিল, তো আমাদের পায়ের একটা ধমনী অথবা কোনো কোনো ক্ষেত্রে হাতের একটা ধমনী ছিদ্র করে সেটার ভিতরে তারের মতো একটা জিনিস ঢোকানো হয়। তো সেটা ঢুকতে থাকে, ঢুকাতে ঢুকাতে যেই জায়গায় এই চর্বি দিয়ে এভাবে বন্ধ হয়ে গেছে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপরে ওখানে বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হয়। বেলুনটাকে ফুলিয়ে দিলে এই যে তোমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল সেই চ্যানেলটা আবার ওপেন হয়ে যায়। এটাকেই বলা হয় বেলুন এনজিওপ্লাস্টি এবং এটাই আসলে বেশি ব্যবহার করা হয়। এটা ছাড়া লেজার দিয়েও ওই চর্বিটাকে গলিয়ে বের করে নিয়ে আসা যায়। এছাড়াও রয়েছে তোমার করোনারি স্টেন্টিং। তুমি যখন বেলুন ফুলিয়ে দেওয়ার পর রক্তনালীটা যখন আবার ওপেন হয়ে গেল, তুমি যখন বেলুনটাকে বের করে নিয়ে আসবা তখন তো ওই রক্তনালীটা আবার বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য ওইখানে এই নেটের মতো একটা স্ট্রাকচার বা একটা জিনিস ওখানে বসিয়ে দিয়ে আসা হয়, যার ফলে রক্তনালী আর আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এটাকেই বলা হয় করোনারি স্টেন্টিং। সাধারণ মানুষ এই জিনিসটাকেই সাধারণ ভাষায় বলে থাকে যে হার্টের ভেতরে রিং বসিয়েছে। কিন্তু হার্টে তো আসলে তোমরা দেখতেই পারলা যে হার্টের ভিতরে তো কোনো আসলে রিং বসানোর মতো কোনো জায়গা নাই। আসলে যেটা করে সেটা হচ্ছে করোনারি স্টেন্টিং। সাধারণ মানুষ এই জিনিসটাকেই হার্টে রিং বসানো বলে বলে থাকে। আর এছাড়াও আরেকটা রয়েছে অ্যাথরোক্টমি অ্যাঞ্জিওপ্লাস্টি। এটা হচ্ছে তোমার ওই ভিতরে যে চর্বিটা জমে থাকে সেই চর্বিটাকে একেবারে গলিয়ে গলিয়ে বাইরে ভিতর থেকে বের করে ফেলা বা কেটে কেটে ভিতর থেকে নিয়ে আসা, এই জিনিসটাকেই বলা হয় অ্যাথারোক্টমি। তো এই বিভিন্ন ধরনের তুমি অ্যাঞ্জিওপ্লাস্টির কথা জানলা। আসলে হার্ট এটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যতটা ইম্পর্টেন্ট, আমাদের লাইফের জন্য আমার মনে হয় তার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই আসলে হার্ট প্রতি যত্নবান হব। হার্টের রোগগুলো আসলে দেখা যায় যে হার্টের রোগগুলো হলে অনেক সময় হাতের সময় থাকে না, খুব দ্রুতই আসলে দেখা যায় যে হার্ট অ্যাটাকের পরে আমরা আসলে রোগীদেরকে বাঁচাতে পারি না, এমনও হয়। তাহলে আমরা সবাই আসলে হার্টের প্রতি যত্নশীল হব। আমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই যত্নশীল হব, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্যও আমরা হার্টের প্রতি যত্নশীল হব এবং আমাদের হার্টের খেয়াল রাখবো। তো এটাই ছিল আসলে আমাদের হার্টের উপরে ক্লাস। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমার মনে হয় এই কথাগুলো পড়লে এবং বিগত বছরগুলোর প্রশ্ন তুমি যদি সলভ করো, আমি মনে করি যে তুমি অনেক ভালো করবা। তো সবাইকে অনেক ধন্যবাদ কথা শোনার জন্য। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। খোদা হাফেজ।